2025 সালের 21শে নভেম্বর পৃথিবীর অন্যতম সেরা দুবাই এয়ার শোতে উড়ছিল ভারতের নিজস্ব নির্মিত তেজস যুদ্ধবিমান। সবার চোখের সামনে ভেঙে পড়ে ভারতের এ গর্ব। এটি ছিল যেন দেশটিতে বিরামহীন যুদ্ধবিমান দুর্ঘটনার একটি চাক্ষুষ উদাহরণ। এর আগে এবং পরেও ভারতের ফাইটার প্লেন ভেঙে পড়েছে একের পর এক। ভারতের MiG-21 সিরিজের বিমানগুলো দুর্ঘটনার জন্য এতটাই কুখ্যাতি পেয়েছিল যে এদের ডাকা হতো উড়ন্ত কফিন হিসেবে। গত মাসেও ভারতের বিধ্বস্ত হয়েছে একটি সুখোই ফাইটার জেট। বিপরীতে পাকিস্তানের জেএফ থান্ডার যুদ্ধবিমান উড়ছে দুর্বার। ভারত ও পাকিস্তানের আকাশযুদ্ধ এবং প্রযুক্তির লড়াই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবসময় খুব সংবেদনশীল এক বিষয়। একদিকে ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো তেজস বিমানের বারবার দুর্ঘটনা, অন্যদিকে পাকিস্তানের জেএফ-17 থান্ডার ব্লক 3-র বিশ্বজুড়ে সাফল্য এখন সামরিক বিশেষজ্ঞদের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি হামলায় 26 জন পর্যটক মারা যাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর ঠিক কয়েকদিন পর 7ই মে মাঝরাতে ভারত 72টি আধুনিক যুদ্ধবিমান নিয়ে অপারেশন সিন্দুর শুরু করে। তখন কেউ ভাবেনি যে কিছুক্ষণের মধ্যেই ইতিহাসের এক বিশাল আকাশযুদ্ধ শুরু হতে যাচ্ছে। যখন 114টি বিমান আকাশে লড়াই করছিল, তখন পাকিস্তানের কাছে থাকা চীনা PL-15 মিসাইল ভারতের সব পরিকল্পনা তছনছ করে দেয়। ভারতীয় গোয়েন্দারা ভেবেছিল এই মিসাইল 150 কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না, কিন্তু যুদ্ধের ময়দানে দেখা গেল সেটি 200 কিলোমিটার দূর থেকেই ভারতীয় বিমানগুলোকে নিশানা করছে। প্রযুক্তির এই সামান্য তফাতই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতের শক্তিশালী রাফাল বিমান নিয়ে। পাকিস্তান দাবি করে তারা 3 থেকে 4টি রাফাল সহ ভারতের অন্তত 6টি বিমান ভূপাতিত করেছে। ভারত সরাসরি রাফাল ধ্বংসের কথা না মানলেও তাদের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেন যে কৌশলী কিছু ভুলের কারণে ভারতের বেশ কিছু বিমানের ক্ষতি হয়েছে। পাকিস্তানের এই সাফল্যের মূলে ছিল তাদের তৈরি একটি অদৃশ্য নেটওয়ার্ক। তারা নিজেদের আকাশ ও স্থলের সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে একটি সুতোয় গেঁথে ফেলেছিল। সহজ করে বললে, পাকিস্তানি বিমানগুলো তাদের নিজস্ব রাডার বন্ধ রেখে আকাশে উঠছিল, যাতে ভারতের রাডারে ধরা না পড়ে। তাদের প্রয়োজনীয় তথ্য দিচ্ছিল অনেক দূরে থাকা রাডারবাহী বড় বিমানগুলো। ফলে ভারতীয় পাইলটরা যখন বুঝতে পারেন তারা আক্রান্ত হতে যাচ্ছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একেই বলা হয় বুদ্ধির লড়াই, যেখানে সঠিক তথ্যের ব্যবহার শত্রুর দামি যন্ত্রপাতিকেও হারিয়ে দেয়। ভারতের নিজের তৈরি তেজস বিমান নিয়ে তাদের অনেক গর্ব ছিল, কিন্তু 2024 থেকে 2026 সালের মধ্যে এই বিমানটি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2024 সালে প্রথম দুর্ঘটনার পর সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালে দুবাই এয়ার শোতে। সারা বিশ্বের সামনে একটি তেজস বিমান ভেঙে পড়ে এবং একজন পাইলট প্রাণ হারান। এটি ভারতের বিমান বিক্রির স্বপ্নের ওপর বড় আঘাত ছিল। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে গুজরাটে উড্ডয়নের সময় আরও একটি তেজস দুর্ঘটনা ঘটে। তদন্তে দেখা যায় এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং বিমানের ভেতরের কম্পিউটার সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে। নিরাপত্তার জন্য ভারত সরকার তখন তেজস বিমান ওড়ানো সাময়িকভাবে বন্ধ করে দেয়। তেজসের এই সমস্যার পেছনে কিছু কারণ পাওয়া গেছে। প্রথমত, এই বিমানের ইঞ্জিন এখনও আমেরিকা থেকে আনতে হয়, যা সময় মতো না আসায় উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, ভারত দাবি করেছিল এই বিমানের 70% দেশের ভেতর তৈরি, কিন্তু সরকারি রিপোর্টে দেখা গেছে তা আসলে 35%-এর বেশি নয়। এছাড়া ইসরায়েলি রাডার ও ভারতীয় মিসাইলের মধ্যে তথ্যের আদান প্রদানেও সমস্যা ধরা পড়েছে। তেজস যখন সমস্যায়, তখন পাকিস্তানের জেএফ-17 বিমানটি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। 2024 সালে আজারবাইজান এই বিমান কেনার জন্য বিশাল চুক্তি করেছে এবং তারা ইতোমধ্যেই বিমানগুলো পেতেও শুরু করেছে। জেএফ-17 এর এই সাফল্যের বড় কারণ হলো এটি সরাসরি যুদ্ধে নিজের ক্ষমতা প্রমাণ করেছে। 2025 সালে ভারতের বিরুদ্ধের কার্যকারিতা দেখে আর্জেন্টিনা বা মালয়েশিয়ার মতো দেশগুলো এখন ভারতের তেজসের বদলে পাকিস্তানের এই বিমানের দিকে ঝুঁকছে।
ভারতের বিমান বাহিনীর আরেকটি বড় সমস্যা হলো সরকারি কাজে ধীর গতি। বর্তমানে ভারতের হাতে প্রয়োজনীয় যুদ্ধ বিমানের সংখ্যা অনেক কমে গেছে। এই সমস্যা মেটাতে 2026 সালে ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিমান তৈরির সরকারি প্রতিষ্ঠান হ্যালকে সংস্কার করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোকেও সুযোগ দেওয়া হবে, যাতে দ্রুত এবং উন্নত মানের বিমান তৈরি করা যায়। দক্ষিণ এশিয়ার আকাশে আধিপত্যের এই লড়াই সামনের বছরগুলোতে আরো তীব্র হবে। কে হবে আকাশের আসল রাজা তা সময়ই বলে দেবে। তবে আধুনিক যুদ্ধ মানে যে কেবল দামি যন্ত্রপাতির লড়াই নয় তা পরিষ্কার। সবই হলো উন্নত সফটওয়্যার এবং সঠিক কৌশলের খেলা। পাকিস্তান বর্তমানে কৌশলে এগিয়ে থাকলেও ভারত তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিবর্তনের পথে হাঁটছে।